পূজা রাত্রিবেলায় নিজের স্কুটিকে নিজের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই একটা পুরনো বাংলোর সামনে স্কুটি থেমে গেল। হে ভগবান, এই স্কুটিটাকেও এখানেই খারাপ হতে হচ্ছিল। এখানে তো আশেপাশে আর কিচ্ছু নেই। এটা বলেই পূজা স্কুটি থেকে নেমে গেল। তখনই ওর কানের মধ্যে বাংলোর ভেতর থেকে পিয়ানোর আওয়াজ শুনতে পেল। এখান দিয়ে তো আমি রোজ যাই। এই বাংলোটা তো অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে, তাহলে এর ভেতর থেকে পিয়ানো কে বাজাচ্ছে? হঠাৎই পূজার পা ওখানে নিজে থেকেই বাংলোর মধ্যে চলে গেল। ওই বাংলোর একটা সুন্দর ঘরে একজন মহিলা খুবই ভালো একটা পিয়ানো বাজাচ্ছিল। পূজা ওর দিকে তাকিয়ে বলল, এই বাংলো তো অনেক বছর ধরে খালি পড়ে আছে, তুমি কি এখানে নতুন নতুন শিফট হয়েছ? পূজার কথা শুনে ওই মহিলা নিজের মুখ পূজার দিকে ঘোরালো। ওর ভয়ঙ্কর চেহারা দেখে পূজার চিৎকার ওই বাংলোর মধ্যে শোনা গেল। পরের দিন কোমল নিজের বাড়িতে বসে পূজার মৃত্যুর খবর ও খবরের কাগজে পড়ছিল। কি ফালতু খবর এগুলো! মানুষ 50 বছর আগে চাঁদে পৌঁছে গেছে, আর এলন মাস্ক মঙ্গল গ্রহতে কলোনি বানানোর প্রকল্প করছে, কিন্তু আমরা ভারতীয়রা এই সব ফালতু জিনিসের মধ্যেই ব্যস্ত রয়ে গেলাম। কোমলের কথা শুনে ওর সামনে বসে থাকা ওর বন্ধু অংশুমান বলল, কারোর মৃত্যু নিয়ে কখনো মস্করা করতে নেই কোমল। আরে মজা করছি না রে। কাগজের লোকেরা লিখেছে যে ওই বাংলোতে প্রায় এই ধরনের হত্যা হতে থাকে। তাহলে ওরা লিখতেটা কি চায়? তাহলে কি এই বাংলোটা ভুতুরে? তখনই কোমলের মা ওখানে এসে গম্ভীরভাবে বলল, কোমল, তুমি হয়তো ওই বাংলোর ইতিহাস কখনো শোনোনি। তোমার এই বিষয়ে কথা বলা উচিত নয়। আর হ্যাঁ, সন্ধ্যের পরে তুমি কখনোই ওই রাস্তা দিয়ে বাড়ি আসবে না। কিন্তু কেন মা? কারণ ওই বাংলোর ভেতর থেকে খুবই মিষ্টি পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া যায়, আর যেই ওই ধ্বনি শোনে ও পরের দিন কাউকে বলার জন্য বেঁচেই থাকে না। লোকেরা বলে যে ওটা একটা মৃত্যুর ধ্বনি। কোমল নিজের মায়ের কথায় কোনো রকম পাত্তাই দিল না, আর ও সোজা অংশুমানের সাথে কলেজে চলে গেল। কলেজে গিয়ে ও নিজের বন্ধু প্রীতিকে পূজার হত্যার ব্যাপারে কথা বলতে থাকলো। আমি সব বুঝতে পারি কোমল যে তুমি কেন এসব বলছো। আচ্ছা জি, তাহলে বলো আমায়। সব কলেজ জানে যে তুমি পিয়ানোর এক ভক্ত, আর পিয়ানো তোমার দুর্বলতা। প্রীতির কথা শুনে কোমল হাসতে হাসতে বলল, কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি এই কথায় একদমই বিশ্বাস করি না যে পিয়ানোর ধ্বনিতে যে একজন মানুষের মৃত্যু হতে পারে। আমি সব সময় এই বাংলোর ভেতরে যাওয়ার কথা ভাবতে থাকি। এরকম কিছু করার কথা ভাববে না তুমি একবারও, কারণ একবার যখন কেউ মারা যায় না, সে আর ফিরে আসে না। পূজার মৃত্যু দেখে তোমার কিছু শেখা উচিত, আর বড়দের কথা তোমার শোনা উচিত। কোমল অংশুমানের কথায় কিচ্ছু বলল না। পরের দিন কোমল জেনে বুঝে ওই জায়গা দিয়েই যাচ্ছিল, যেই জায়গা দিয়ে ওর মা ওকে যেতে বারণ করেছিল। লোকে বলে যে রাত্রিবেলায় এই বাংলোর ভেতর থেকে পিয়ানোর মধুর আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু আমি তো এখানে কোনো ধ্বনির আওয়াজই পাচ্ছি না। কোমল এইটুকু বলেই তখনই কোমলের কানের মধ্যে বাংলোর ভেতর থেকে পিয়ানোর ধ্বনি শোনা গেল। ও মাই গড! তার মানে লোকে যে কথা বলে সেটা একদম সত্যি। আমার গিয়ে দেখা উচিত যে আসলে পিয়ানোটা বাজাচ্ছে কে। কোমলের পা নিজে থেকেই ওই বাংলোর ভেতরে চলে গেল। ও দেখল হলে একজন খুবই সুন্দরী মহিলা ওই পিয়ানোটাকে বাজাতে ব্যস্ত ছিল। কোমল সম্মোহিত অবস্থায় ওর দিকে তাকিয়ে বলল, আমারও পিয়ানো বাজানোর খুব শখ আছে। আমি সবসময় কম্পিটিশনে অংশগ্রহণ নিতে থাকি। বিশ্বাস করুন, এত মিষ্টি আর সুরেলা ধুন আমি আজ অবধি শুনিনি। কোমলের কথা শুনে ওই মহিলা হাসতে হাসতে বলল, তুমি অন্য মেয়েদের থেকে খুবই আলাদা মনে হচ্ছে। তোমার চোখের মধ্যে ভয় একদমই দেখা যাচ্ছে না, যেখানে লোকেরা এখান দিয়ে যেতেই ভয় পায়। আমি ওইসব ফালতু কথা একদম বিশ্বাস করি না, এইসব বাড়িকে নিয়ে যেসব গুজব রটে। আপনি কি আমাকে এই ধ্বনিটা বাজানো শেখাবেন? কোমলের কথা শুনে ওই মহিলা কোমলের দিকে খুব মনোযোগ দিয়ে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমি রোজ সন্ধেবেলা এখানে এসো।
কিছুদিনের মধ্যেই আমি তোমায় এর থেকেও ভালো সুরেলা ধুন শিখিয়ে দেব। আমি তোমাকে এমন ধ্বনি শেখাবো যেটা পৃথিবীর লোক এখনো অবধি শোনেনি। কিন্তু তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। ওই স্ত্রীর কথা শুনে কোমল খুব চমকে গিয়ে বলল, কি ধরনের শর্ত? একদিন তোমাকে আমার জায়গায় এসে বসতে হবে। আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। যখন তুমি অনেক সফলতা পাবে, সারা পৃথিবীতে যখন কেউ তোমার থেকে ভালো পিয়ানো বাজাতে পারবে না, সেই সময় আমার তোমাকে দরকার হবে। যেই জায়গায় বসে আমি আজকে পিয়ানো বাজাচ্ছি, তোমাকেও এই জায়গাতে বসেই পিয়ানো বাজাতে হবে। আর এই বাংলোর মধ্যে থাকা লোকেদের মনোরঞ্জন করতে হবে। বাস্তব তো ছিল এটাই যে সুন্দরী মহিলার এই সব কথা কোমল একদমই বুঝল না। আর ও সম্মোহিত অবস্থাতেই হ্যাঁতে ঘাড় নাড়িয়ে বলল, আমি আপনার সব শর্ত মেনে নেব। তাহলে ঠিক আছে, আমরা আজ থেকেই প্র্যাকটিস শুরু করি। ওই দিনের পর থেকেই কোমল রোজ রোজ সন্ধে হলেই 1 ঘন্টার জন্য ওই মহিলার কাছে আসত। এক সন্ধেবেলায় কোমল ওই সুন্দর মহিলাকে বলল, কিছুদিন পরে কলেজে পিয়ানো কম্পিটিশন হবে। যেই ধ্বনি আমি তোমাকে বাজাতে শিখিয়েছি, ওই ধ্বনিটাই তুমি কম্পিটিশনে ইউজ করো। আমার বিশ্বাস আছে তুমি ওটা দেখতে পারবে যেটা তুমি কল্পনাও করনি। ওই সুন্দর স্ত্রীর কথা শুনে কোমল হাসতে হাসতে ওই বাংলো থেকে বেরিয়ে গেল আর নিজের বাড়ি চলে গেল। ঘরে ওর মা ওকে বলল, আমি দেখছি যে তুমি বাড়িতে প্রত্যেক দিন রাত্রিবেলায় 2 ঘন্টা দেরি করে আসো। তুমি 2 ঘন্টা কোথায় কাটিয়ে আসো? হঠাৎই কোমলের চোখে নিজের মায়ের জন্য ক্রোধ ফুটে উঠল। তোমার কি মনে হয় যে আমি কোনো ভুল কাজ করছি? তুমি কি কিছু জানো? বেশ কয়েকদিন ধরে তুমি রাতের ডিনারও অবধি করছো না। না তুমি ঠিক করে খাচ্ছ, না তুমি ঠিক করে ঘুমাচ্ছ। তোমার হয়েছেটা কি কোমল? এখন তো তুমি আমার সাথে বেশ কয়েকদিন ধরে কথাই বলো না। নিজের মায়ের কথা শুনে কোমল নিজের বাড়ির ভেতরে চলে এলো। সত্যি তো এটা যে কোমল জানতই না যে ওর ব্যবহারে কত চেঞ্জ এসেছিল। কোমলের মা তক্ষুনি অংশুমানকে কল করলো। হ্যালো অংশুমান, আমার তোমার সাথে খুব জরুরি দরকার আছে। কি হলো আন্টি, সবকিছু ঠিক আছে? অংশুমান, তুমি কি কোমলের মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারছো? আপনার সাথে আমি নিজেই কথা বলতে চাইছিলাম আন্টি। কোমল এখন আমার সাথে আর প্রীতির সাথেও ভালো করে কথা বলে না। এমনকি কলেজের অনেকজন একা একা কথা বলেছে, ও এটা দেখতে পেয়েছে। বাবা, আমার মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। তুমি ওর পিছু নিও। তুমি জানার চেষ্টা করো যে রাত্রিবেলায় 2 ঘন্টার জন্য কোমল ঠিক যায় কোথায়। এইটুকু বলেই কোমলের মা ফোন রেখে দিল। অংশুমান নিজের মনে বলল, কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে, এই ব্যাপার আমাকে জানতেই হবে। পরের দিন অংশুমান কোমলকে রাত্রিবেলায় ওই বাংলো থেকে বাইরে বেরোতে দেখল। অংশুমান তক্ষুনি কোমলকে বলল, তাহলে তুমি এই বাংলোর ভেতরে যাও, তাই তো? কিন্তু এই বাংলোটা তো অনেকদিন ধরে নির্জন পড়ে রয়েছে। ফালতু কথা বলো না অংশুমান। তুমি কি জানো এই বাংলোর ভেতরে আমি পিয়ানো শিখতে চাই? কালকে আমার কলেজে কম্পিটিশন আছে। দেখো, কালকে অ্যাওয়ার্ড আমিই পাবো। তুমি কি তোমার আচরণের উপর একবারও খেয়াল করেছো কোমল? তুমি কত অহংকারী আর বদমাইশি হয়ে গেছো। এতে আমার কিচ্ছু যায় আসে না। তাহলে ঠিক আছে, কালকে তোমার এই পিয়ানো ফাংশনে আমি আর প্রীতি যাব না। তুমি একা নিজে জিতে সেলিব্রেট করো, ঠিক আছে? এটা বলেই অংশুমান এখান থেকে চলে গেল। পরের দিন কলেজের কম্পিটিশনে কোমল পিয়ানো বাজানো শুরু করলো। হলে উপস্থিত প্রত্যেকটি লোক ওই পিয়ানোর ধ্বনি শুনে একটা অন্য স্বপ্নের জগতেই হারিয়ে গেল। কম্পিটিশন শেষ হতেই একজন খুব বড় মন্ত্রী কোমলকে অ্যাওয়ার্ড দিতে গিয়ে বলল, এই ধরনের পিয়ানোর ধুন তো আমি বিদেশেও শুনিনি। ওই মন্ত্রী এটুকু বলেই ছিল, তখনই হঠাৎই ওই মন্ত্রীর মাথার টাক ফেটে গেল আর হলে উপস্থিত প্রত্যেকটি লোকের চোখ থেকে রক্ত বইতে লাগলো। পর মুহূর্তেই ওখানকার দৃশ্য ভয়ঙ্কর দৃশ্যে পরিবর্তিত হয়ে গেল। কোমল কাঁপতে কাঁপতে বলল, এটা কি করে সম্ভব হতে পারে? এটা কি করে হতে পারে? এরা হঠাৎ করে মারা কি করে যেতে পারে?
হঠাৎ করে একটা কালো ধোঁয়া কোথা থেকে এলো আর কোমলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কোমল অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে ওর যখন চোখ খুলল, ও নিজেকে ওই বাংলোর হল ঘরের মধ্যেই দেখতে পেল, যেখানে ওই সুন্দর স্ত্রী হাসতে হাসতে ওর দিকে তাকিয়েছিল। আমি এখানে কি করে পৌঁছালাম? কারণ আজ থেকে তোমার জায়গা এটাই কোমল। কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া সমস্ত ঘটনা কোমলের মনে পড়ে গেল। ও কাঁপতে কাঁপতে ওই সব ঘটনা স্ত্রীকে সব বলল। এটা কি করে সম্ভব হতে পারে? কম্পিটিশনে উপস্থিত প্রত্যেকটি মানুষ মারা গেল আর ওদের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। তখনই হঠাৎ এই সুন্দরী স্ত্রীর চেহারা একটা ভয়ঙ্কর চেহারায় পরিবর্তিত হয়ে গেল। এটা দেখে কোমলের চোখ ভয় ঠিকরে বেরিয়ে এলো। কারণ তুমি পিয়ানো বাজিয়ে যেই ধ্বনি শুনিয়েছিলে সেটা ছিল মৃত্যুর ধ্বনি। ওই ভয়ঙ্কর মহিলার চেহারা দেখে কোমল ভয়ে সিটকে গেল। তোমার এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই কোমল। তুমি এখন আমাদের সবার মতোই দেখতে। বিশ্বাস না হলে নিজেকে একবার আয়নার সামনে দেখে নাও। কোমল যেই আয়নাতে নিজেকে দেখল, ওর চোখ ভয় আর আতঙ্কে আটকে উঠল। কোমলের চেহারা খুবই ভয়ানক ছিল। এটা কি করে হতে পারে? তুমি তো ওই সময় একটু একটু করে মরতে শুরু করেছিলে, যখন তুমি প্রথমবার এই বাংলোতে পা রেখেছিলে। তুমি হয়তো জানো না যে এই বাংলা আজ থেকে 8 বছর আগে আমার ছিল, আর এই পিয়ানো আমার জীবনের উদ্দেশ্য ছিল। আমি সব সময় পিয়ানো বাজিয়েই নিজের বানানো ধ্বনিতে ডুবে থাকতাম। এই ব্যাপারটাই আমার বরের পছন্দ ছিল না, আর উনি একদিন আমার এই ব্যবহারে বিরক্ত হয়ে গিয়ে আমার হত্যা করে দিয়েছিল। ওই দিনই আমার আত্মা এই বাংলো আর এই পিয়ানোর আশেপাশেই ঘুরতে থাকে। যখনই কোনো মানুষ এখানে আসে, আমার ধ্বনি শুনে ও তো মারা যায়, কিন্তু ওর আত্মা সব সময় আমার কাছেই থেকে যায়। হঠাৎই কোমল ওখানে অনেক মানুষ দেখতে পেল, যাদের চেহারা ভয়ানক ছিল। আমার সব সময় একজন পার্টনারের দরকার ছিল। যখন আমি প্রথমবার তোমাকে নির্ভয় এই বাংলোর ভেতরে আসতে দেখলাম, তখনই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমার জায়গায় বসাবো। তুমি এখনো বুঝতে পারোনি? তুমি মরে গেছো কোমল। আর তুমি ওই সময় মরে গেছিলে, যেই সময় তুমি আমার শর্ত মেনে নিয়েছিলে। তখন হঠাৎই ওই সুন্দর বাংলো একটা পুরনো বাড়িতে পরিবর্তিত হয়ে গেল। পরের দিন কোমলের দেহ ওই বাংলোর বাইরে পড়েছিল।